বা লার্নিং এর আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা বিগত যে ক্লাসগুলো করেছিলাম সেখানে আমি তোমাদের সেকেন্ড চ্যাপ্টারটা, যেটা সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস, সেটা কমপ্লিট করে দিয়েছিলাম এবং তার কিছু প্রশ্ন অ্যান্সারও আমি আলোচনা করেছিলাম বিগত ক্লাসে। তো আজকে আমি সম্পূর্ণ একটা নতুন চ্যাপ্টারে চলে যাব, যে চ্যাপ্টারটা তোমরা ছোট থেকেই পড়ে আসছো। দ্যাট মিনস তোমাদের ধারণা আছে আর কি, অনেক নিচু ক্লাস থেকে পড়ে আসছো, ক্লাস 8, 9, 10 এই বিষয়গুলো পড়েছো তোমরা। তো সেখান থেকে আমরা এই চ্যাপ্টারটাকে থরলি পড়বো না, কিছু কোশ্চেন উত্তরের মধ্য দিয়ে দিয়ে এবং সেই বিষয়গুলোকে বুঝিয়ে বুঝিয়ে আমি যাব এবং আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করো, অথবা তোমরা বইগুলো দেখে নিতে পারো, তোমাদের টেক্সট বই যেটা আছে সেখান থেকে তোমরা পেয়ে যাবে সব জিনিসগুলোই। কারণ আমি এই যেহেতু টপিকটা খুবই সোজা, তাই আমি খুব ডিটেলসে বলবো না, কারণ এটা ক্লাস 10-এ অলরেডি পড়েছো, তার আগেও পড়েছো এবং আবার 12-এ এসে সেই একই বিষয়গুলো আমরা বারবার বারবার রিপিট করছি। তাহলে যেহেতু একই বিষয় বারবার আসছে, তাহলে বলার কোনো প্রয়োজন নেই এবং রিলেটিভলি খুব ইজি চ্যাপ্টার। তো চ্যাপ্টারটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে পরিবেশগত বিষয় বা এনভায়রনমেন্টাল ইস্যু, চ্যাপ্টার নাম্বার 16। তোমাদের চ্যাপ্টার নাম্বার হচ্ছে 16, 16 নম্বর চ্যাপ্টারটা আমি শুরু করছি। তাহলে নিশ্চয়ই বুঝে গেছো পরিবেশগত বিষয় বলতে মানে আমরা পরিবেশ সম্পর্কিত যাবতীয় তথ্য যেখানে আছে সেখানে পড়বো। সেটা হতে পারে পরিবেশ দূষণ, হতে পারে দূষণ নিয়ন্ত্রণের উপায়, আইন, হ্যাঁ, বা পরিবেশগত পরিবেশকে রক্ষার জন্য বিভিন্ন যে আন্দোলন হয়েছিল সেই সম্পর্কিত কিছু। তাহলে এই বিষয়গুলো নিয়ে আমরা পড়তে থাকবো। তাহলে এই বিষয়গুলো নিশ্চয়ই খুব ডিপে যাওয়ার কোনো দরকার নেই, কারণ এগুলো তোমাদের ধারণা অলরেডি আছে। শুধু ধারণা আছে না, তোমরা খুব ভালো করেই জানো, হয়তো একটু বিস্মৃতির আড়ালে চলে গেছে। জাস্ট একবার রিমাইন্ড করিয়ে দিলেই তোমাদের আবার সব জিনিসগুলো ফিরে আসবে। তো বেশি কথা না বাড়িয়ে আমি একদম চলে আসি কোথায়, পরিবেশগত বিষয়। তাহলে পরিবেশ বলতে কি বুঝি আমরা? তাহলে প্রথমেই আসি কি পরিবেশ। পরিবেশ বলতে আমাদের বোঝায় কি না, আমাদের চারপাশে যে সকল উপাদান আছে, সেটা সজীব হতে পারে অথবা নির্জীব বা জড় উপাদান হতে পারে, তাদের সঙ্গে প্রত্যেকটা জীবের পারস্পরিক মিথস্ক্রিয়া বা একটা ইন্টারাকশনের ফলে একটা এনভায়রনমেন্ট তৈরি হচ্ছে, সেটাই হচ্ছে পরিবেশ, তাই তো? বা পারস্পরিক মিথস্ক্রিয়ার ফলে যে একটা সম্পর্ক বা রিলেশনশিপ তৈরি হলো, সেটাই হচ্ছে পরিবেশ। তাহলে পরিবেশ হচ্ছে আমরা সমগ্র জীব এবং সমগ্র জড় সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে যে সম্পর্কটা স্থাপিত হয়, সেটাই হচ্ছে পরিবেশ। যেমন পরিবেশের সঙ্গে আমাদের পড়বে না, যেহেতু আমরা পরিবেশ গত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো সেখানেই আমরা প্রথমেই চলে আসি, যেটা আমরা প্রথমেই আলোচনা শুরু করব সেটা হচ্ছে পলিউশন বা দূষণ, যেটা তোমরা সবাই জানো যে এই দূষণ সম্পর্কে আমাদের আজকের পৃথিবী নাজেহাল অবস্থায় পৌঁছেছে এবং প্রতিনিয়ত আমরা কি দূষণের সম্মুখীন, এবং তার থেকে বিভিন্ন খারাপ প্রভাবগুলো আমাদের বাস্তুতন্ত্রের ওপর বা আমাদের পরিবেশের উপর পড়ছে, সেগুলো আমরা দেখতে পাচ্ছি বা সেগুলো আমরা প্রত্যক্ষভাবে উপলব্ধি করতে পারছি। তো সেই পরিবেশগত বিষয়ের মধ্যে প্রথম যে জিনিসটা মানে আলোচনায় আমরা ঢুকবো, সেটা হচ্ছে কি পরিবেশ পরিবেশ দূষণ বা এনভায়রনমেন্টাল পলিউশন। এবার পরিবেশ দূষণ বলতে কি বোঝায় না, পরিবেশ দূষণের যদি সংজ্ঞা আমরা বলি, আমি কোনো বোর্ডের সংজ্ঞা লিখছি না বা কিছু করছি না, এগুলো তোমরা বই থেকে টোটালি করবে। তাহলে এনভায়রনমেন্টাল পলিউশন বা দূষণ বলতে কি বুঝি, তাহলে বলবো কি দূষণ কি না, দূষণ হচ্ছে যখন কোনো একটা উপাদানের পরিবেশ দূষণ হয়েছে, কি করে বুঝবো যে পরিবেশের যদি গুণগত মান নষ্ট হয়, আমি স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারছি না, তাহলে কি আমি যদি স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারি তাহলে পরিবেশটা সুস্থ আছে। আর যদি না পারি, যদি আমার শ্বাসকষ্ট হয় বা বিভিন্ন ধুলো বালি বাতাসে ঘুরে বেড়ায়, তাহলে কি বলবো যে বাতাসটা পরিশুদ্ধ না, তাই তো? তাহলে বাতাস পরিশুদ্ধ মানে কি, বাতাস হচ্ছে পরিবেশের একটা অংশ, তাহলে পরিবেশটা ঠিকঠাক নেই। তাহলে পরিবেশ দূষণের মধ্যে তাহলে পরিবেশের যদি গুণগত স্বাস্থ্য, ঠিক আছে, গুণগত স্বাস্থ্য যদি নষ্ট হয়ে যায়, যেটা কি করে মানব তথা জীব সম্প্রদায়ের ক্ষতির কারণ হয়ে যায়, তখন সেটাকে বলবো কি পরিবেশ দূষণ। নিশ্চয়ই বোঝা যাচ্ছে পরিবেশ দূষণ। তাহলে আমরা কি হলো না, আমরা প্রথমে বললাম পরিবেশের সংজ্ঞা, তারপরে হচ্ছে পরিবেশ দূষণের সংজ্ঞা করেছি, পরিবেশ দূষণ এগুলো তোমরা বই থেকে করবে। পরিবেশ দূষণের সংজ্ঞা, পরিবেশ দূষণের সংজ্ঞা বই থেকে করলাম। এবার হচ্ছে দূষক, দূষক বা পলিউট্যান্ট, পলিউট্যান্ট। তাহলে দূষক কি না, যারা দূষণ সৃষ্টি করে তারা হচ্ছে দূষক।
তাহলে যে সকল পদার্থ দূষণ সৃষ্টি করছে তারা হচ্ছে দূষক বা পলিউট্যান্ট। কে সৃষ্টি করে? তাহলে পরিবেশ দূষণের জন্য কে কে দূষক পদার্থ হিসেবে কাকে কাকে আমি বলতে পারি? না কার্বন ডাই অক্সাইড বলতে পারি, আর কি বলতে পারি? তারপর হচ্ছে মিথেন, আর কি নাইট্রোজেনের যে অক্সাইডগুলো নাইট্রাস অক্সাইড, তারপরে হচ্ছে নাইট্রোজেন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড ইত্যাদি ইত্যাদি অনেক আমরা দূষক পাবো। এছাড়া ধুলো, ধুলো, তারপরে হচ্ছে এসপিএম, তারপরে আরো হচ্ছে তোমার কীটনাশক, কীটনাশক, এই সমস্ত উপাদানের এরকম হাজারো উদাহরণ রয়েছে যারা কি হচ্ছে দূষণ সৃষ্টি করে। তাহলে এরা সব প্রত্যেকে কি দূষক বা পলিউট্যান্ট হয়েছে। এবার আমরা যদি দূষককে একটু ভাগ করে নিই, দূষক কত ধরনের হয় বা কি কিভাবে আমরা ভাগ করতে পারি, তো চলো আমরা দূষণের একটু শ্রেণীবিন্যাসটা করে নিই। তাহলে দূষক যারা আছে, দূষকের দূষকের শ্রেণী বিন্যাস বা শ্রেণী বিভাগ কতগুলো বেসিসের উপর ভাগ করে আমি করব, কোনো সংজ্ঞা আমি লিখবো না। তো প্রথমে যেটা আসি সেটা হচ্ছে ভঙ্গুরতার ভিত্তিতে, ঠিক আছে? তাহলে প্রথম পয়েন্ট কি বলছি, প্রথম টপিক আমরা বলছি ভঙ্গুরতার ভিত্তিতে। ভঙ্গুরতার ভঙ্গুরতার ভিত্তিতে দূষককে ভাগ করব, ভিত্তিতে। তাহলে একটা কি না দুটো ভাগ আছে ভঙ্গুরতার ভিত্তিতে যদি ভাগ করি, তাহলে দুটো আছে। একটা হচ্ছে কি বায়োডিগ্রেডেবল বা জৈব ভঙ্গুর, বায়োডিগ্রেডেবল, ডিগ্রেডেবল জৈব ভঙ্গুর। আর একটা হচ্ছে নন বায়োডিগ্রেডেবল, নন বায়োডিগ্রেডেবল, ডিগ্রেডেবল, তাহলে জৈব অভঙ্গুর। তাহলে যে সমস্ত পদার্থকে তোমার মাটিতে তুমি ফেলে দাও, ফেলে দিলে কি হবে, তারা অটোমেটিক্যালি কিছুদিন পর অণুজীবের দ্বারা নষ্ট হয়ে বা ভেঙে গিয়ে মাটিতে মিশে যায়। তাদের বলা হয় বায়োডিগ্রেডেবল বা জৈব ভঙ্গুর। কি কি হতে পারে না, সাধারণত যে পদার্থগুলো মিশে যায় সেগুলো জৈব ভঙ্গুর। তেমন হচ্ছে গৃহস্থালির বর্জ্য, উদাহরণ কি বলতে পারি, বিভিন্ন গৃহস্থালির বর্জ্য পদার্থ, গৃহস্থালির বর্জ্য। আচ্ছা, কাপড়ের টুকরো, আনাজের খোসা, কাপড়ের টুকরো, আনাজের খোসা। আর কি হতে পারে, আর হতে পারে স্টার্চ বা সেলুলোজ ইত্যাদি। এরকম অনেক উদাহরণ আছে যেগুলো হচ্ছে তুমি মাটিতে ফেলে দাও, অটোমেটিক্যালি তারা পচে গিয়ে বা নষ্ট হয়ে গিয়ে মাটির সাথে মিশে যাবে। দ্যাট ইজ দ্য বায়োডিগ্রেডেবল বা জৈব ভঙ্গুর বর্জ্য। আর নন বায়োডিগ্রেডেবল কোনগুলো না, যেগুলো তুমি দীর্ঘদিন মাটিতে ফেলে রাখলেও সেগুলো কি হবে না, নষ্ট হবে না বা মাটির সাথে মিশবে না, সেগুলো হচ্ছে নন বায়োডিগ্রেডেবল। কোনগুলো, পলিথিন, পলিথিন, তাই তো, পিভিসি, আর কি, আর হচ্ছে নাইলন, প্লাস্টিক, এই সমস্ত উপাদানগুলো। এছাড়া আরো আছে, এই সমস্ত উপাদানগুলো কখনোই মাটির সাথে মেশে না। তুমি যতদিন ফেলে রাখো এগুলো, এগুলো কি অবিকৃত অবস্থায় এইভাবে থেকে যাবে। তাহলে এগুলোকে বলা হচ্ছে কি জৈব অভঙ্গুর দূষক। এবার আমরা চলে, তাহলে কি ভঙ্গুরতার ভিত্তিতে দুটো ভাগ করা হলো। এবার হচ্ছে তোমার কি না, এবার হচ্ছে রাসায়নিক উপাদান বলবো। আচ্ছা, রাসায়নিক অবস্থার ভিত্তিতে বলি, অবস্থার ভিত্তিতে বলি। আগে অবস্থার ভিত্তিতে বলি, তারপর রাসায়নিক উপাদানে আসছি। তাহলে অবস্থার ভিত্তিতে কোন অবস্থায় আছে, অবস্থার ভিত্তিতে, অবস্থার ভিত্তিতে তিনটে ভাগে ভাগ করা হচ্ছে, তিনটে ভাগে ভাগ করা হচ্ছে। কি কি, একটা হচ্ছে কঠিন দূষক বা সলিড ওয়েস্ট, সলিড পলিউট্যান্ট, পলিউট্যান্ট। দু নম্বর হচ্ছে কি সলিড, তারপর হচ্ছে তোমার লিকুইড, লিকুইড পলিউট্যান্ট। আর একটা হচ্ছে তোমার কি গ্যাসিয়াস, গ্যাসিয়াস পলিউট্যান্ট। তাহলে সলিড পলিউট্যান্ট মানে কি, যে সমস্ত কঠিন পদার্থ থেকে দূষণ হয় সেগুলো হচ্ছে কি সলিড পলিউট্যান্ট। তাহলে কোনগুলো হবে, কোন কোন কঠিন পদার্থ দূষণ সৃষ্টি করে না, লোহা, সীসা, তামা, ধুলোবালি, তাই তো, লোহা, সীসা, তামা, ধূলিকণা, ধূলিকণা ইত্যাদি। তাহলে এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে তোমার সলিড দূষক বা কঠিন দূষক। আর কি আছে তোমার তরল দূষক। তরল দূষকের মধ্যে কোনগুলো আছে, পতঙ্গনাশক, কীটনাশক, তাই তো, পেস্টিসাইড, পেস্টিসাইড, হার্বিসাইড,
ক্লোরাইড, সালফেট এই সমস্তগুলো আছে, এগুলো যদি দ্রবণ তৈরি করা হয় এগুলো কিন্তু ক্ষতি করে। আর কি গ্যাসীয় দূষকের মধ্যে কি আছে না বিভিন্ন গ্রিন হাউস গ্যাসগুলো, তাহলে এক কথা হচ্ছে কি গ্রিন হাউস গ্যাস যেগুলো থাকবে তাহলে সেগুলো সবই কি করে, সেগুলো সবই হচ্ছে তোমার গ্যাসিয়াস পলিউটেন্ট বা গ্যাসীয় দূষক। তাহলে তিনটে ভাগ হয়ে গেল অবস্থার ভিত্তিতে। এবার কোথায় চলে আসি, রাসায়নিক উপাদানের ভিত্তিতে। রাসায়নিক উপাদানের ভিত্তিতে 3 নম্বর, এটাই হচ্ছে লাস্ট ভাগ করছি। রাসায়নিক উপাদানের ভিত্তিতে, উপাদানের ভিত্তিতে। তাহলে রাসায়নিক উপাদানের ভিত্তিতে কটা ভাগ করা হচ্ছে, অর্গানিক অ্যান্ড ইনঅর্গানিক, দুটো ভাগে ভাগ করলাম। একটাকে বলছি কি অর্গানিক, আর একটা হচ্ছে কি ইনঅর্গানিক। তাহলে জৈবিক এবং অজৈব, তাহলে জৈব এবং অজৈব। তাহলে জৈব কোনগুলো না, যেগুলো জীব থেকে উৎপন্ন হচ্ছে, ঠিক আছে, যেসব জীব উপাদান বায়ুমণ্ডলে উপস্থিত বা জৈব উপাদান জীবদেহ থেকে উৎপন্ন হয় দিয়ে সেগুলো পরিবেশ দূষণ ঘটায়, সেগুলোকে বলা হচ্ছে জৈব। যেমন কোনগুলো হাইড্রোকার্বন, অ্যালডিহাইড, কিটোন, তাই তো, হাইড্রোকার্বন, অ্যালডিহাইড, কিটোন এক্সেট্রা, এগুলো হচ্ছে কি জীবদেহ থেকে উৎপন্ন হয়ে বা জীবের দেহ থেকে তৈরি হয়ে এগুলো দূষণ ঘটাচ্ছে। আর অজৈব দূষক কোনগুলো না, অজৈব দূষক হচ্ছে বিভিন্ন অজৈব উপাদান, তাহলে বিভিন্ন মৌলের সঙ্গে সম্পর্কযুক্ত অজৈব উপাদান, সেইগুলো হচ্ছে তোমার কি তোমার অজৈব দূষক। কে কে হতে পারে, কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, হাইড্রোজেন সালফাইড, মিথেন, তারপর হচ্ছে নাইট্রাস অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড এক্সেট্রা। তাহলে এগুলো সবই হচ্ছে অজৈব দূষক। তাহলে রাসায়নিক উপাদানের ভিত্তিতে অজৈব দূষকগুলোকে ভাগ করা গেল। তাহলে কটা ভাগ হলো টোটাল, আমাদের ভাগ যেটা হলো দেখো সেটা হচ্ছে যে ভঙ্গুরতার ভিত্তিতে আমি ভাগ করেছি, বায়োডিগ্রেডেবল আর নন বায়োডিগ্রেডেবল। অবস্থার ভিত্তিতে ভাগ করেছি দুটো ভাগে, সলিড, লিকুইড, গ্যাসিয়াস, সরি তিনটে ভাগে, গ্যাসিয়াস। আর রাসায়নিক উপাদানের ভিত্তিতে ভাগ করা হলো অর্গ্যানিক, ইনঅর্গ্যানিক। অর্গানিকের এক্সাম্পল বলেছি দেখো হাইড্রোকার্বন, অ্যালডিহাইড, কিটোন এগুলো। আর ইনঅর্গানিকগুলোর মধ্যে বলেছি কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, এগুলো হচ্ছে কি তোমার ইনঅর্গানিক পলিউট্যান্ট বা অজৈব দূষক। তাহলে মোটামুটি দেখো দূষক আমরা পেয়ে গেলাম, যে যারা দূষণ সৃষ্টির জন্য দায়ী তাদের বলা হচ্ছে দূষক। তো দূষক হয়ে গেল। এবার আমরা চলে যাব কোথায় না, আমাদের পরের যে টপিকটা সেটা হচ্ছে কি আমরা দূষণের শ্রেণীবিন্যাস পড়লাম। এবার দূষণ আমাদের সিলেবাসে কি কি দূষণ আছে, কত ধরনের দূষণ আছে, তো আমরা সেইগুলো একটু দেখে নেব। তাহলে এবার আমরা দেখবো হচ্ছে কি, আমরা এবার দেখবো দূষণের প্রকারভেদ। দূষণের আগেরটা দূষকের পড়েছিলাম, দূষণের প্রকারভেদ। তাহলে বিভিন্ন ধরনের দূষণ আছে, যার মধ্যে কোনগুলো আমরা পড়বো না, আমরা যেগুলো পড়বো সেগুলো একটু বলে দিই। সেটা হচ্ছে আমরা পড়বো এয়ার পলিউশন। তাহলে 1 নম্বর হচ্ছে এয়ার পলিউশন, বায়ু দূষণ, এয়ার পলিউশন। আর কি পড়বো 2 নম্বর হচ্ছে তোমার ওয়াটার পলিউশন, জল দূষণ, ওয়াটার পলিউশন। আর কি পড়বো 3 নম্বর আমাদের আছে হচ্ছে সাউন্ড পলিউশন, 4 নম্বর হচ্ছে রেডিও অ্যাক্টিভ পলিউশন, রেডিও অ্যাক্টিভ পলিউশন। ঠিক আছে, এরকম করে আমরা বিভিন্ন ধরনের পলিউশনগুলোকে পড়বো। বা এছাড়াও আরও একটা যেটা পড়বো অ্যাগ্রোকেমিক্যালস। ঠিক আছে, আরও একটা পড়বো অ্যাগ্রোকেমিক্যালস, বা কৃষিজ রাসায়নিক, এই সমস্ত উপাদানগুলো আমাদের আছে। তবে আমি শর্ট অ্যান্ড কনসাইজ করে জিনিসগুলোকে পড়াবো। তো প্রথমেই আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে এয়ার পলিউশন দিয়ে শুরু করব। যে এয়ার পলিউশনটা কি হয়, যাবতীয় মোটামুটি যে বিষয়গুলো আমাদের জানা নেই সেই বিষয়গুলো আমরা একটু জেনে নেব। তো চলো আমরা একদম এয়ার পলিউশনেরটাকে শুরু। দেখো আমরা যে জায়গাটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের বোর্ডে লেখাই আছে এয়ার পলিউশন বা বায়ু দূষণ। ঠিক আছে, তাহলে বায়ু দূষণ আমরা সংজ্ঞা যদি জানি বা দেখি তাহলে বায়ু দূষণ কি বলবো না, যখন বায়ুর গুণগত মান বা বাতাসের গুণগত মান নষ্ট হয়ে যাবে বা বাতাসের মধ্যে অবাঞ্ছিত কোনো পদার্থ মিশে যাবে, যেটা হচ্ছে আনডিজায়ারেবল, মানে আমি চাইছি না অথচ সেই উপাদানগুলো বাতাসের পরিমাণ বেড়েই চলেছে এবং যেটা কি জীবেদের পক্ষে ক্ষতিকারক।
তাহলে বায়ুতে যদি বায়ুর গুণগত মান যদি নষ্ট হয়ে যায় বা বায়ুতে এমন কিছু অবাঞ্ছিত বস্তু মিশে যায় যার জন্য কি হয় গুণগত মানটাকে নষ্ট করে দিচ্ছে, তাহলে তখন তাকে বলবো কি বায়ুটা দূষিত হয়েছে। এবার আমি বুঝবো কি করে বায়ুটা দূষিত হয়েছে? তাহলে 1 নম্বর, আমরা বাতাসটা নিচ্ছি, বাতাস থেকে অক্সিজেন নিচ্ছি, তাহলে বাতাস থেকে অক্সিজেন নিচ্ছি মানে শ্বাসকষ্টের একটা সমস্যা তৈরি হতে পারে, কারণ বাতাসে যদি বিভিন্ন দূষক পদার্থ মিশে থাকে তাহলে সেটা কি হবে আমাদের প্রশ্বাসের মাধ্যমে আমাদের দেহে প্রবেশ করছে, ফলে সেখানে আমাদের একটা ইরিটেশন ফিল হচ্ছে, তাই তো, বা নিঃশ্বাস নিতে একটা সমস্যা হচ্ছে। তাহলে তখন বুঝবো কি যে আমার বাতাসের কোয়ালিটিটা ভালো নয় বা বাতাস দূষিত হয়ে গেছে, এটা একটা কারণ হতে পারে। আর কি, বাতাস যদি দূষিত হয়, বাতাসের তাপমাত্রা বা আমাদের পরিবেশের তাপমাত্রা দিনকে দিন কি হবে বাড়বে, তাই এবং তার জন্য গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, তাহলে সেটা একটা কারণ। তাহলে এইভাবে আমরা মোটামুটি বলতে পারবো যে বায়ু দূষণের কারণগুলি কি কি। তাহলে যদি আমাকে পরীক্ষায় কোশ্চেন দেয় যে বায়ু দূষণের কারণগুলি আলোচনা করো, একটা ব্রড কোশ্চেন দিল, এই নিয়ে আমরা বিস্তারিত লিখতে পারবো। সেটা যানবাহনের ধোঁয়া হতে পারে, কলকারখানার ধোঁয়া হতে পারে, তাই তো, বিভিন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রের যে উড়ন্ত ছাই হতে পারে। তাহলে এই জায়গাটা আমি বলছি না, এই জায়গাটা তোমরা বই থেকে পড়বে যে বায়ু দূষণের কারণগুলি আলোচনা করো। আমি জাস্ট কোশ্চেনটা লিখে দিলাম, বায়ু দূষণের কারণগুলি লেখো। বায়ু দূষণের কারণগুলি লেখো, তাহলে বায়ু দূষণের কারণগুলি আমি এখান থেকে লিখতে পারবো। তাহলে এটা গেল। এবার যদি বলি বায়ু দূষণ বা বায়ু দূষণকারী যে পদার্থগুলো বা দূষক পদার্থগুলোকে কটি ভাগে ভাগ করা হয়, তাহলে বায়ু দূষণকারী পদার্থগুলোকে প্রধানত দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে সেকেন্ডারি, তাই তো, এই জায়গাটা কিন্তু পড়ে। তাহলে বায়ু দূষক পদার্থ বা বায়ু দূষক কয় প্রকার না দুটো ভাগে ভাগ করছি বললাম। তাহলে 1 নম্বর কি বলছি, প্রাথমিক বা প্রাইমারি পলিউট্যান্ট, আর একটা হচ্ছে গৌণ বা সেকেন্ডারি পলিউট্যান্ট। কি এই প্রাইমারি পলিউট্যান্ট আর কি এই সেকেন্ডারি পলিউট্যান্ট? তাহলে প্রাথমিক দূষক কি না, যে সমস্ত দূষকগুলো উৎস থেকে নির্গত হয়ে সরাসরি বায়ু দূষণ ঘটায়, তাই তো। তাহলে যে সমস্ত দূষক পদার্থগুলো উৎস থেকে নির্গত হয়ে গিয়ে সরাসরি বায়ু দূষণ ঘটাচ্ছে তাদের বলা হচ্ছে প্রাইমারি পলিউট্যান্ট। তাহলে এরা সরাসরি দূষণ ঘটায়। প্রাইমারি পলিউট্যান্ট যারা থাকবে সরাসরি দূষণ ঘটায়, তাহলে সরাসরি দূষণ সৃষ্টি করে, এরা হচ্ছে প্রাইমারি পলিউট্যান্ট। উদাহরণ কি বলতে পারি, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, তারপর হচ্ছে তোমার এসপিএম, হ্যাঁ, এগুলো হচ্ছে তোমার কি ধোঁয়া, ধূলিকণা, তাহলে এগুলো সবই হচ্ছে কি তোমার প্রাইমারি পলিউট্যান্ট। আর সেকেন্ডারি পলিউট্যান্ট কি, উৎস থেকে নির্গত হওয়ার পর তারা অন্য কোনো পদার্থের সাথে যুক্ত হয়ে গিয়ে দূষণ ঘটায়। তাহলে কি বললাম, যে সকল দূষক পদার্থ উৎস থেকে নির্গত হওয়ার পর অন্য কোনো পদার্থের সাথে যুক্ত হয়ে দূষণ ঘটাবে, সেটাকে বলা হচ্ছে কি সেকেন্ডারি। ওকে, তাহলে সেগুলো কি হতে পারে, প্যান হতে পারে, পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট, ক্লোরোফ্লুরোকার্বন হতে পারে, আর কি হতে পারে স্মোক বা ধোঁয়াশা, জলীয় বাষ্পের সাথে তোমার মিশছে ধোঁয়া, কুয়াশা, ধূলিকণা সব মিশে তৈরি করেছে ধোঁয়াশা। তাহলে ধোঁয়া বা ধূলিকণা যদি বলি, তাহলে ধোঁয়া এখানে যদি উদাহরণ আমি লিখি ধোঁয়া, ধূলিকণা, এগুলো কি ছিল প্রাইমারি পলিউট্যান্ট। তো তাহলে ধোঁয়া, ধূলিকণা সবাই মিশে গিয়ে একসঙ্গে কি তৈরি করলো ধোঁয়াশা, তাহলে এটা হয়ে গেল সেকেন্ডারি। আর শুধু ধোঁয়া বা ধূলিকণা বললে তখন সেটা হয়ে যাবে প্রাইমারি পলিউট্যান্ট। তাহলে কি বললাম আরেকবার বলে দিচ্ছি, যে সমস্ত পলিউট্যান্ট গুলো সরাসরি উৎস থেকে নির্গত হয়ে দূষণ ঘটাচ্ছে তারা হচ্ছে প্রাইমারি, আর যে সমস্ত দূষক উৎস থেকে নির্গত হওয়ার পর অন্য কোনো পদার্থের সাথে যুক্ত হচ্ছে দিয়ে একটা তার ক্ষতিকারক প্রভাবের মাত্রাটাকে বাড়াচ্ছে, তখন তাকে বলা হচ্ছে সেকেন্ডারি বা গৌণ পলিউট্যান্ট। তাহলে এটা হয়ে গেল বায়ু দূষক 2 প্রকার পেয়ে গেলাম। এবার আমরা কোথায় চলে যাব, এবার হচ্ছে বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব। ঠিক আছে, বায়ু দূষণের ক্ষতিকর প্রভাবে কি কি হয় না, ক্ষতিকর প্রভাব কয়েকটা জিনিস আছে সেগুলো আমি একটু আলোচনা করব। তাহলে দূষণের ক্ষতিকর প্রভাব, বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব কি কি প্রভাব আছে না, প্রধানত সে রোগ সৃষ্টি করবেই, এটা একটা আমরা কারণ জানি যে প্রধানত তারা কি করবে, বায়ু দূষণ সাধারণত ফুসফুসের রোগ যেগুলো হয় বা শ্বাসকষ্টজনিত সমস্যা যেগুলো হয় সেগুলোকে
তৈরি করতে সাহায্য করে, তাই তো? অ্যাকচুয়ালি সাহায্য করে বলাটা ভুল, হ্যাঁ বলাটা ভুল নয়, মানে ইন দ্য সেন্স অফ বায়ু দূষণ হচ্ছে বলেই অ্যাকচুয়ালি কি হচ্ছে আমাদের আমাদের শ্বাসকষ্টজনিত সমস্যা বা লাংস যেগুলো সমস্যা, তাহলে প্রধানত কি করে না, প্রধানত হচ্ছে তোমার রোগগুলো সৃষ্টি করে। ঠিক আছে, সেগুলো আমি পরে আসছি, শেষে আসছি রোগ কি কি রোগ সৃষ্টি করে। তাহলে আমি এখানে ক্ষতিকর প্রভাব কিছু দেখি, মানে কি কি ক্ষতিকর প্রভাব বা জীবজগৎ বা জড় জগতের উপর কি প্রভাব ফেলে সেগুলো আমরা একটু দেখবো। তাহলে প্রথমেই আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তোমার কি, ধোঁয়াশা। ধোঁয়াশা, তাই তো? তাহলে প্রথমে যে ধোঁয়াশা বলছিলাম, তাহলে প্রথম আমাদের আলোচনার বিষয় আসছে ধোঁয়াশা। ধোঁয়াশা, ধোঁয়াশা বা স্মগ, SMOG। তাহলে ধোঁয়াশা কি না, ধোঁয়াশা হচ্ছে দেখো নামের মধ্যে উত্তর আছে অনেকটাই, সেটা হচ্ছে রাসায়নিক পদার্থের বাষ্প, ধোঁয়া এবং কুয়াশা, তাই তো? তাহলে কি কি থাকে, রাসায়নিক পদার্থের বাষ্প, রাসায়নিক পদার্থের বাষ্প থাকে, পদার্থের বাষ্প থাকে, আর কি থাকে, ধোঁয়া থাকে, একটু আগেই বলছিলাম, আর কি থাকে, কুয়াশা। কুয়াশা এগুলো মিলে একটা কালো আকার ধারণ করবে, কালো ভারী হয়ে নিচে ভূপৃষ্ঠের দিকে নেমে আসবে, কালো ভারী হয়ে ভূপৃষ্ঠের দিকে নিচের দিকে নামবে, ফলে ভূপৃষ্ঠ চারিদিকে ঢেকে যাবে, তখন এটাকে বলা হচ্ছে কি, ধোঁয়াশা। এবং সেখানে কি থাকে, বিষাক্ত রাসায়নিক পদার্থের বাষ্প থাকে, এবং তার সঙ্গে কি থাকছে, ধোঁয়া এবং কুয়াশা, এইগুলো মিলে তোমার তৈরি করছে কি, ধোঁয়াশা। এই ধোঁয়াশা হচ্ছে মারাত্মক ক্ষতিকারক, মারাত্মক ক্ষতি করে। এবং এই ধোঁয়াশার মধ্যে আর কি কি থাকে, বিভিন্ন নাইট্রোজেনের অক্সাইডগুলো থাকে, তাই তো? বিভিন্ন নাইট্রোজেনের অক্সাইড থাকে, আর কি থাকে, নাইট্রোজেনের অক্সাইড, নাইট্রাস অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড, হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন, তাই তো? হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার হাইড্রোকার্বন থাকে, আর হচ্ছে ওজোন গ্যাস, O3, এই সমস্ত উপাদানগুলো থেকে কি করে না, ধোঁয়াশার ক্ষতিকর প্রভাবটা বৃদ্ধি পায়। তাহলে এইটাকে তখন বলা হচ্ছে ধোঁয়াশা। আবার আমরা ধোঁয়াশা যদি দেখি, ধোঁয়াশার রাসায়নিক গঠনের, রাসায়নিক উপাদানের উপর যদি ভাগ করি, ধোঁয়াশা আবার দুই প্রকার। ঠিক আছে, একটা হচ্ছে ফটোকেমিক্যাল ধোঁয়াশা, আর একটা হচ্ছে সালফিউরাস ধোঁয়াশা। এটা কি বলা হচ্ছে, আলোক রাসায়নিক ধোঁয়াশা। তাহলে এর আবার দুটো ভাগ, একটা হচ্ছে ফটোকেমিক্যাল, ফটোকেমিক্যাল বা আলোক রাসায়নিক ধোঁয়াশা, আলোক রাসায়নিক ধোঁয়াশা, আলোক রাসায়নিক ধোঁয়াশা। হলো, আর একটা হচ্ছে তোমার কি বলা হচ্ছে, সালফিউরাস, PHUROUS, সালফিউরাস ধোঁয়াশা বা স্মোক। তাহলে দুটো ভাগে ভাগ করা, একটা হচ্ছে ফটোকেমিক্যাল আর একটা হচ্ছে কি, সালফিউরাস। তাহলে ফটোকেমিক্যাল এবং সালফিউরাস ধোঁয়াশার মধ্যে পার্থক্য একটু দেখে নিই, কোন কোন জিনিস দেখে নিই না। বলছে সালফিউরাস ধোঁয়াশার ক্ষেত্রে কি হয় না, একটা বিক্রিয়া আমি লিখি, প্রথমে সালফিউরাস ধোঁয়াশায় চলে আসো। সালফিউরাস ধোঁয়াশায় এসে দেখো কি তৈরি করবে, এখানে বিভিন্ন ক্ষতিকারক পদার্থ, অবশ্যই কি, আলোক রাসায়নিক, তাহলে রাসায়নিক পদার্থ থাকবেই অবভিয়াসলি, কারণ এমনি ধোঁয়াশার মধ্যে কি আছে, বিভিন্ন রাসায়নিক পদার্থগুলো আছে, আর তার সঙ্গে কি যুক্ত হচ্ছে, আলো। তাহলে সূর্যালোকের উপস্থিতিতে রাসায়নিক যে ধোঁয়াশা সৃষ্টি হয় সেটা কি, এক কথায় আমরা কি বলতে পারি, আলোক রাসায়নিক ধোঁয়াশা। তাহলে আলো আছে এবং রাসায়নিক পদার্থ আছে, তার উপস্থিতি যখন তৈরি হচ্ছে তখন হচ্ছে আলোক রাসায়নিক ধোঁয়াশা। এবার এই আলোক রাসায়নিক ধোঁয়াশার মধ্যে মেন উপাদান হিসেবে থাকে হচ্ছে নাইট্রাস অক্সাইড। ওকে, নাইট্রাস অক্সাইড কি হয় না, প্রথমে দেখো, প্রথমে বাতাসে উপস্থিত অক্সিজেন পরমাণু এবং অক্সিজেন অণু যুক্ত হয়ে ওজোন তৈরি করবে। তাহলে প্রথমে কি করলো, বাতাসে উপস্থিত অক্সিজেন পরমাণু এবং অক্সিজেন অণু যুক্ত হয়ে কি হচ্ছে, আলোর উপস্থিতিতে, অবভিয়াসলি এখানে সানলাইট, আলোর উপস্থিতিতে ওজোন তৈরি করলো। এই ওজোন রাসায়নিক পদার্থকে নাইট্রাস অক্সাইড এই NOর সাথে বিক্রিয়া করে কি করবে, NO3, ঠিক আছে, এর সাথে বিক্রিয়া করলো, সরি একটু ভুল বললাম, নাইট্রোজেন ডাই অক্সাইড তৈরি করবে, নাইট্রোজেন ডাই অক্সাইড এবং অক্সিজেন তৈরি করবে, সরি ফর মিস্টেক। তো প্রথমে কি করলো, তাহলে ওজোন তৈরি হলো, ওজোন নাইট্রাস অক্সাইডের সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাই অক্সাইড এবং অক্সিজেন উৎপন্ন করলো। আবার ধোঁয়াশার মধ্যে কি আছে, হাইড্রোকার্বন রয়েছে, তাহলে হাইড্রোকার্বন আবার কি করবে, এই নাইট্রোজেন ডাই অক্সাইড এবং অক্সিজেন, তাহলে নাইট্রোজেন ডাই অক্সাইড প্লাস অক্সিজেন
প্লাস কি হাইড্রোকার্বন HC, এরা বিক্রিয়া করে কি তৈরি করবে? প্যান পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট, পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট তৈরি করলো। অবভিয়াসলি এটা সূর্যালোকের উপস্থিতিতেই সম্পন্ন হচ্ছে। তাহলে দেখো পুরো বিক্রিয়াটা কি হলো? প্রথমে বাতাসে কি হলো? প্রথমে বাতাসে উপস্থিত অক্সিজেন অণু এবং অক্সিজেন পরমাণু পরস্পর যুক্ত হয়ে কি তৈরি করলো? না প্রথমে যেটা তৈরি করলো সেটা হচ্ছে তোমার ওজোন। ওজোন নাইট্রোজেন রাসায়নিক পদার্থ নাইট্রাস অক্সাইডের সাথে বিক্রিয়া করে কি তৈরি করছে? নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং অক্সিজেন। পরবর্তী ক্ষেত্রে এই নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং অক্সিজেন হাইড্রোকার্বন ধোঁয়াশার মধ্যে উপস্থিত হাইড্রোকার্বন মিশে কি তৈরি করছে? ক্ষতিকারক পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট বা প্যান। এই যে ধোঁয়াশাটা অবশ্যই দেখো তিনটেই কি হয়েছে? তোমার আলোর উপস্থিতিতে সম্পন্ন হয়েছে। তাই এই বিক্রিয়াটাকে বা এই ধোঁয়াশাটাকে বলা হচ্ছে কি? আলোক রাসায়নিক ধোঁয়াশা। হলো। আরেকটা ছিল দেখো সালফিউরাস ধোঁয়াশা। তাহলে এখানে কি হয়? না সালফিউরিক অ্যাসিড তৈরি হবে। ওকে, সালফিউরিক অ্যাসিড তৈরি হবে, যেটা কি করে? না বাতাসে উপস্থিত সালফার ডাই অক্সাইড অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। তাহলে বাতাসে উপস্থিত কি আছে? না এবারে এটা চলে আসি, বাতাসে উপস্থিত সালফার ডাই অক্সাইড অক্সিজেনের সাথে বিক্রিয়া করে অবভিয়াসলি জলীয় বাষ্প থাকবে, দিয়ে কি তৈরি করছে? সালফিউরিক অ্যাসিড H2SO4। ওকে, তাহলে বাতাসে উপস্থিত সালফার ডাই অক্সাইড অক্সিজেন এবং জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড তৈরি করে, এবং এই ধোঁয়াশাটাকে বলা হচ্ছে তোমার কি? না যেহেতু সালফিউরিক অ্যাসিড তৈরি হচ্ছে তাই সালফিউরাস ধোঁয়াশা। এবং এটাকে আরেকটা নামে ডাকা হয়, কারণ এটা প্রথম লন্ডনে এই ধোঁয়াশা সৃষ্টি হয়েছিল, তাই এটাকে লন্ডন ধোঁয়াশাও বলা হয়। লন্ডন ধোঁয়াশা কাকে? যেটা সালফিউরাস স্মোক বলা হলো, লন্ডন ধোঁয়াশা প্রথম লন্ডনে হয়েছিল। এবং সালটা হচ্ছে তোমার 1952, 1952 সালে এই ধোঁয়াশা প্রথম দেখা গিয়েছিল বলে এটাকে সালফিউরাস ধোঁয়াশা বা লন্ডন ধোঁয়াশা বলা হচ্ছে। তাহলে গেল দুই প্রকার ধোঁয়াশা। এবার আমরা কোথায় আসবো? এবার হচ্ছে অম্ল বৃষ্টি বা অ্যাসিড রেন। এটা আমরা খুব ভালো করেই জানি, অম্ল বৃষ্টি বা অ্যাসিড রেন। বি হচ্ছে অ্যাসিড রেন বা অম্ল বৃষ্টি, এবং এটা আমি বিস্তারিত আলোচনা করব না, কারণ এটা তোমরা সবাই জানো। এটা কি হয়? না বাতাসে উপস্থিত কার্বন ডাই অক্সাইড সালফার ডাই অক্সাইড এরা কি করে? জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে। তাহলে বিক্রিয়া করে কি তৈরি করে? না বিক্রিয়া করে তোমার কার্বনিক অ্যাসিড H2CO3 অথবা H2SO4। তাহলে বাতাসে উপস্থিত গ্রিনহাউস গ্যাস সালফার ডাই অক্সাইড কার্বন ডাই অক্সাইড এই সমস্ত উপাদানগুলো বা এই সমস্ত গ্রিনহাউস গ্যাসগুলো বৃষ্টির জলের সাথে বা জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে কি তৈরি করলো? না তোমার তৈরি করছে কার্বন ডাই অক্সাইড হলে কার্বনিক অ্যাসিড এবং সালফার ডাই অক্সাইড হলে সালফিউরিক অ্যাসিড তৈরি করছে। ঠিক আছে, তোমার এই যেন নাইট্রিক অ্যাসিডও তৈরি হয় নাইট্রোজেনের অক্সাইড থাকলে। ঠিক আছে, নাইট্রোজেনের অক্সাইড থাকলে কি তৈরি হবে? NO2 যদি থাকে, NO2 যদি থাকে সেগুলো হচ্ছে কি? জলের সাথে বিক্রিয়া করে HNO3 নাইট্রিক অ্যাসিড এবং নাইট্রাস অ্যাসিডও তৈরি হয়। তাহলে এই হচ্ছে টোটাল উপাদানগুলো যারা কি করছে? না এইগুলোই বৃষ্টির জলের সঙ্গে অ্যাসিডগুলো নেমে আসে, তাই এটা কি বলা হচ্ছে? অম্ল বৃষ্টি। তাহলে বৃষ্টির সঙ্গে অ্যাসিড মিশে থাকা। ঠিক আছে, ব্যাস হয়ে গেল অম্ল বৃষ্টি। এবং এই অম্ল বৃষ্টির ফলে কি হয়? না অম্ল বৃষ্টির ফলে বিভিন্ন ক্ষতি হতে পারে, শস্যের ক্ষতি হতে পারে, গাছের সালোক সংশ্লেষের হার কমে যেতে পারে, গায়ে পড়লে গায়ের চামড়া পুড়ে যেতে পারে। তাহলে বিভিন্ন ধরনের প্রভাব হয়, সেগুলো তোমরা বই থেকে পড়বে। তাহলে 2 নম্বর গেল হচ্ছে কি? অম্ল বৃষ্টি। আর কি প্রভাব হতে পারে? আর প্রভাব তেমন ভাবে আমরা পাচ্ছি না, বা তাহলে দুটো প্রভাবই আমরা মোটামুটি দেখলাম, যে এই দুটো প্রভাব, একটা হচ্ছে তোমার কি? একটা হচ্ছে তোমার কি বললাম? তোমার এই অ্যাসিড বৃষ্টি, আর একটা হচ্ছে ধোঁয়াশা। আচ্ছা, আর একটা প্রভাব যদি আমি বলি, মানুষের স্বাস্থ্যের উপর প্রভাব, বায়ু দূষণের ফলে কি কি রোগ হয়, তাই তো? তাহলে বায়ু দূষণের ফলে যদি কি কি রোগ হয় সেটা আমরা একটু দেখে নিই, যে বায়ুবাহিত রোগগুলো কি কি আছে। তো একদম আমরা চলে যাই, আমাদের বায়ুবাহিত রোগ কোনগুলো আছে সেগুলো একটু দেখে নিলে আমাদের সুবিধা হবে বুঝতে। তাহলে বায়ুবাহিত রোগ কি কি আছে? তো দেখো, বায়ুবাহিত রোগ, বায়ুবাহিত রোগ কোনগুলো? না যেগুলো বায়ুর সাহায্যে ছড়াচ্ছে, তাহলে সেগুলো হচ্ছে বায়ুবাহিত রোগ। এবার এই বায়ুবাহিত রোগগুলো মেনলি কি করে? আমাদের রেসপিরেটরি সিস্টেম মানে লাংস, তাই তো? আমাদের রেসপিরেটরি সিস্টেমকে অ্যাটাক করে। তাহলে রেসপিরেটরি সিস্টেমের যে সমস্যা সেগুলোকে বলা হচ্ছে কি? তোমার বায়ু দূষণের ফলে সৃষ্টি হয়েছে। এবং এগুলোকে একটা শর্ট ফর্মে ডাকা হয়, ওগুলোকে COPD। এর পুরো নাম হচ্ছে তোমার ক্রনিক
ক্রনিক, CHRONIC, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এবং এই সমস্ত ফুসফুসে যদি রোগ হয় এগুলো সহজে সারে না, এগুলো সহজে সারতে চায় না। কারণ কি, আমাদের লাংসের মধ্যে দিয়ে বা ফুসফুসের মধ্যে দিয়ে রোগটা সারাতে ছড়িয়ে যেতে পারে সহজে, তো এগুলো সহজে সারতে চায় না এবং এগুলো খুব অনেক দিন ধরে আমাদের মানুষদের ভোগায়। এবং রোগগুলো কি কি হতে পারে? অ্যাজমা বা হাঁপানি, অ্যাজমা, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার, অবভিয়াসলি ফুসফুসের ক্যান্সার ইত্যাদি রোগগুলো সৃষ্টি করে। তাহলে এগুলো হচ্ছে তোমার বায়ুবাহিত রোগ। তাহলে রোগ গেল, ক্ষতিকর প্রভাব আমরা পেয়ে গেছি মোটামুটি। এবার আমরা কোথায় চলে আসবো? এবার আমরা যে জায়গাটায় আসবো সেটা হচ্ছে বায়ু দূষণ কি করে নিয়ন্ত্রণ করা যাবে। তাহলে বায়ু দূষণ নিয়ন্ত্রণের উপায়গুলো আমরা দেখব। তো চলো আমরা বায়ু দূষণ নিয়ন্ত্রণ কিভাবে হচ্ছে তার উপায়গুলো আমরা দেখে নিই। দেখো, বায়ু দূষণ আমরা নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্নভাবে করতে পারি। সেটা হচ্ছে বায়ু দূষণ নিয়ন্ত্রণের উপায় আমরা জানি, প্রথমে গাছ লাগাতে পারি, যানবাহনের সংখ্যা কমাতে পারি, প্রয়োজনের অতিরিক্ত যানবাহন ব্যবহার না করতে পারি, কলকারখানার চিমনি ব্যবহার করতে পারি। ঠিক আছে, বিভিন্ন উপায় আছে। তবে এইগুলো তোমরা বই থেকে পড়বে যে কী কী উপায় করা যেতে পারে, সেগুলো তোমরা জানো, বইটা খুললেই পেয়ে যাবে। আমি যে জায়গাগুলো বলবো সেগুলো হচ্ছে প্রযুক্তিগত দিকগুলো, না কিভাবে প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমাদের এই এয়ার পলিউশন কন্ট্রোল করা যেতে পারে। তো তার জন্য প্রথমেই যেটা বলা হচ্ছে প্রযুক্তিগত উপায়ের মধ্যে 4টে জিনিস ব্যবহার করা হয়েছিল বা 4টে যন্ত্র আবিষ্কার করা হয়েছিল। একটা হচ্ছে স্ক্রাবার, SCRUBBER, স্ক্রাবার। 2 নম্বর হচ্ছে ক্যাটালাইটিক কনভার্টার। 3 নম্বর হচ্ছে তোমার কি ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর হয়েছে। তাহলে স্ক্রাবার, ক্যাটালাইটিক কনভার্টার, ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর, আর একটা তোমার হচ্ছে যেটা সাইক্লোন সেপারেটর। আরেকটা হচ্ছে 4 নম্বর সাইক্লোন সেপারেটর। তাহলে এই 4টে মেশিন ব্যবহার করা হয় বা 4টে যন্ত্র ব্যবহার করা হয়। তার মধ্যে আমি দুটো বলবো, একটা হচ্ছে স্ক্রাবার আর একটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর। এবং সবথেকে বেশি ইম্পর্টেন্ট আমাদের ক্ষেত্রে সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর। তাহলে এই সমস্ত যন্ত্রগুলোকে কি করা হয় না, এই সমস্ত যন্ত্রকে লেটেস্ট টেকনোলজি বা প্রযুক্তিবিদ্যাকে কাজে লাগিয়ে কি করে দূষিত বায়ুকে পরিশুদ্ধ করা যায় তার প্রসেস বলা হয়েছিল। তো আমি দুটো বলে দিই যে কীভাবে করা হয় এবং কোনটা থেকে কার মধ্যে দিয়ে কী ধরনের দূষক পদার্থগুলো পাঠানো হয় বা যেগুলোকে নিয়ন্ত্রণ করা হয়। তাহলে প্রথমেই আমি যদি স্ক্রাবারটাকে বলি, স্ক্রাবার হচ্ছে এমন একটা মেশিন, ঠিক আছে, স্ক্রাবার হচ্ছে এমন একটা মেশিন। প্রথমে স্ক্রাবারটা আমি আলোচনায় আসছি। এরকম একটা মেশিন থাকে, ঠিক আছে, এরকম একটা মেশিন থাকে যার মধ্যে দিয়ে কি করা হয়, এখান দিয়ে দূষিত বায়ুটাকে, ঠিক আছে, দূষিত বায়ুটাকে এটা দিয়ে ফ্লো করা হয় এবং এখানে অনেকগুলো চেম্বার করা থাকে, ঠিক আছে। এই চেম্বার করা থাকে, চেম্বারে তোমার যেগুলো দেওয়া থাকে দূষিত বায়ুটা দিল তোমার প্যাকিং মিডিয়াম, তারপর হচ্ছে স্ক্রাবিং ফ্লুইড আর ফিল্টার। তাহলে এখানে হচ্ছে কি প্রথমে প্যাকিং মিডিয়াম দেওয়া হয়, প্যাকিং মিডিয়াম, স্ক্রাবিং ফ্লুইড, তারপরে থাকে SCRUBBING, স্ক্রাবিং ফ্লুইড মানে একটা চুন জল দেওয়া থাকে, চুন জল। আর এখানে থাকে হচ্ছে ফিল্টার। তাহলে এই 3টে জিনিস বা 3টে লেয়ার থাকে। তাহলে দূষিত বায়ুটা এটা দিয়ে পৌঁছালো, প্রথমে প্যাকিং মিডিয়ামের মধ্যে দিয়ে দূষিত বায়ুটা কি হচ্ছে উপরের দিকে যাচ্ছে, উপরের দিকে যাওয়ার পরে এখানে কি আছে, চুন জল দেওয়া রয়েছে। তাহলে চুন জল কি হচ্ছে তোমার, চুন জলের মধ্যে এটা কি হচ্ছে আরো ফিল্টার হচ্ছে, ফিল্টার হওয়ার পর বা এটা পরিশুদ্ধ হওয়ার পর ফিল্টার হয়ে এই দিক দিয়ে তোমার কি থাকে, এদিক দিয়ে বিশুদ্ধ বায়ুটা বেরিয়ে যাচ্ছে। এবং এর মধ্যে দিয়ে কি কি তোমার করা হয়, কাদের বা কোন জাতীয় উপাদানগুলোকে আলাদা করা হয়, সেটা হচ্ছে মেনলি সালফার ডাইঅক্সাইড। তাহলে একটা কি মেনলি হচ্ছে সালফার ডাইঅক্সাইড, এছাড়াও আছে কার্বন ডাইঅক্সাইড, H2S, ঠিক আছে। এইটা হচ্ছে মেন, স্ক্রাবারের সাহায্যে সালফার ডাইঅক্সাইডকে পৃথক করা হচ্ছে।
এছাড়াও আর কি করা হয় বললাম, এছাড়াও আর করা হচ্ছে তোমার কার্বন ডাই অক্সাইড এবং হাইড্রোজেন সালফাইড। এবং স্ক্রাবিং ফ্লুইড হিসাবে কি দেওয়া হচ্ছে না, স্ক্রাবিং ফ্লুইড হিসাবে দেওয়া হয় তোমার এখানে আমাদের চুন জল হয়ে গেল। এটা গেল হচ্ছে কি তোমার স্ক্রাবার, তাই তো, এটা হচ্ছে তোমার 1 নম্বরটা স্ক্রাবার। আর কি বলেছিলাম, ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর, যেখানে কি করা হয় তড়িৎ ক্ষেত্রকে কাজে লাগিয়ে তোমার আলাদা করা হচ্ছে দূষক পদার্থগুলো থেকে দূষকগুলোকে আলাদা করা হয়। তাহলে কিভাবে করা হয় না, এখানে আমি ছবিটা আঁকবো, জাস্ট এটা আমি কিভাবে করা হয় সেই ছবিটাই আঁকবো। তাহলে 2 নম্বরটা চলে এসো, সরি 2 নম্বর না 3 নম্বর। এখানে কি করা হয়, এখানে একটা বক্স নেওয়া হয়, এরকম একটা বক্স থাকে, ঠিক আছে, এরকম একটা বক্স রইলো। এই বক্সে দুদিকে থাকে ফিল্টার, দুদিকে ফিল্টার দেওয়া থাকে, এদিকে একটা ফিল্টার থাকে, এদিকে একটা ফিল্টার থাকে, ঠিক আছে। আমি ফিল্টার দেখালাম, দুদিকে ফিল্টার। তাহলে এটা হচ্ছে প্রাইমারি ফিল্টার, প্রাইমারি ফিল্টার, আর এটা হচ্ছে তোমার কি সেকেন্ডারি ফিল্টার বা ফাইনাল ফিল্টার, সেকেন্ডারি ফিল্টার বা হ্যাঁ প্রাইমারি সেকেন্ডারি, সেকেন্ড ফিল্টার, তাহলে প্রথম এই ফিল্টার। এবার এখানে দুটো তড়িৎ দ্বার দেওয়া থাকে, ঠিক আছে, মাঝে তড়িৎ দ্বার থাকে, এখানে তড়িৎ দ্বার দেওয়া হলো, এই তড়িৎ দ্বারটাকে বলা হচ্ছে কি অ্যানোড, অ্যানোড। আর এখানে আরেকটা তড়িৎ দ্বার দেওয়া থাকে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ক্যাথোড, অ্যানোড এবং ক্যাথোড। এবার কি করা হয়, এবার হচ্ছে বায়ুটাকে, তাহলে সব বায়ুটাকে এর মধ্যে দিয়ে পাস করানো হয়, এর মধ্যে দিয়ে সব বায়ুটাকে পাস করানো হলো। তাহলে বায়ুটা এর মধ্যে দিয়ে যাবে, ধূলি কণা ধোঁয়া যা আছে সব এর মধ্যে দিয়ে কি করা হচ্ছে পাস করানো হলো। তাহলে দূষিত বায়ু, এটা হচ্ছে দূষিত বায়ু, পলিউটেড এয়ার, দূষিত বায়ু, দূষিত বায়ুর মধ্যে দিয়ে গেল। প্রথম কি হবে, প্রাইমারি ফিল্টারের মধ্যে দিয়ে বড় বড় যে কণাগুলো রয়েছে সেগুলো আলাদা হয়ে গেল, ফলে তুলনামূলকভাবে ছোট কণাগুলো কি হচ্ছে সামনের দিকে আগাচ্ছে। এবার কণাগুলো অ্যানোডের সংস্পর্শে এসে কি হয়ে গেল না তোমার চার্জযুক্ত হয়ে গেল। তাহলে অ্যানোড এবং ক্যাথোড হচ্ছে বিপরীত চার্জযুক্ত, তাহলে অ্যানোডে চার্জযুক্ত হওয়ার পর সেগুলো আস্তে আস্তে কোথায় যাচ্ছে, ক্যাথোডের দিকে। তাহলে ক্যাথোড দ্বারা আকৃষ্ট হয়ে যাচ্ছে, আকৃষ্ট হয়ে যাওয়ার পর কি হলো, সব উপাদানগুলো ক্যাথোডে আটকে গেল, বাদ বাকি উপাদানগুলো লাস্ট যেটা ফিল্টার আছে প্রাইমারি ফিল্টার দিয়ে হয়ে এখানে কি বেরিয়ে গেল, বিশুদ্ধ বাতাসটা পেয়ে গেলাম, কোনো দূষক পদার্থ আমি পেলাম না। তাহলে দেখো পুরো বিষয়টা কিন্তু এইভাবে চলে গেল। তাহলে কি করা হলো, দেখো প্রাইমারি ফিল্টার, প্রথমে বড় কণাগুলো ফিল্টার করা হলো, তারপরে অ্যানোড দিয়ে চার্জগ্রস্ত করে দেওয়া হলো, এবং তারপরে সেগুলো কি হলো ক্যাথোড দ্বারা আকৃষ্ট হয়ে গেল, সেগুলো যখন পাস করে সামনের দিকে আগাচ্ছে, আর তারপর ফাইনাল ফিল্টার দিয়ে বিশুদ্ধ বাতাসটাকে আমি পেয়ে গেলাম, বিশুদ্ধ বাতাস পেয়ে গেলাম। এবং এর মাধ্যমে, ঠিক আছে, এর মাধ্যমে ছোট ছোট কণা, তার মান কত, ছোট ছোট কণা হচ্ছে যার ব্যাস প্রায় 2 থেকে তোমার 5 মাইক্রোমিটার, ঠিক আছে। তাহলে 2 থেকে 5 মাইক্রোমিটার ব্যাসযুক্ত কণাকে আলাদা করা যাচ্ছে। তাহলে এত ব্যাসযুক্ত কণা মানে ছোট্ট কণাগুলোকে আলাদা করা গেল, এবং এর ক্ষেত্রে প্রায় 95% দূষক পদার্থগুলোকে আলাদা করা যায়, 95% দূষক পদার্থ আলাদা করা যাচ্ছে তোমার এই ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটারের মাধ্যমে। তাহলে এইটা হচ্ছে কি মোস্ট ইম্পর্টেন্ট, ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর। এবং যেখানে কি করা হয় তড়িৎ ক্ষেত্রকে কাজে লাগিয়ে পুরো তোমার এটাকে বিষয়টাকে দেখা হয়, বা দূষক পদার্থগুলোকে দূষণটা নিয়ন্ত্রণ করা হচ্ছে। এবার আমরা যদি চলে আসি, এটা গেল কি, এটা তো তোমার গেল যেটা, সেটা হচ্ছে যে দূষণ কি করে তুমি নিয়ন্ত্রণ করবে। এবার লাস্ট যেটা বলি সেটা হচ্ছে এয়ার পলিউশন অ্যান্ড কন্ট্রোল অ্যাক্ট কত সালে চালু হয়েছিল, 1981, এয়ার পলিউশন অ্যান্ড কন্ট্রোল অ্যাক্ট। তাহলে এইটা জাস্ট দেখে নাও, তাহলে আমাদের এই টপিকটা কমপ্লিট হয়ে যাবে। এয়ার পলিউশন অ্যান্ড কন্ট্রোল এয়ার কন্ট্রোল অ্যাক্ট কত সালে চালু হয়েছিল, ইন দ্য ইয়ার অফ 1981। তাহলে আইনগত পদক্ষেপ এটা নেওয়া হয়েছিল। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, বায়ু দূষণকে নিয়ন্ত্রণ আমরা করতে পারি। তো সর্বোপরি একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে বায়ু দূষণ বা শব্দ দূষণ বা পরিবেশ দূষণ যাই বলো না কেন, সবগুলিকে নিয়ন্ত্রণ করতে গেলে কি হবে, যতই আইন থাকুক, যতই প্রযুক্তি কাজে লাগানো হোক, যতই যাই হোক না কেন, আমরা যদি নিজেরা সচেতন না হই কখনোই দূষণ কিন্তু নিয়ন্ত্রিত হবে না। তাই প্রথমত নিজেদের সচেতন থাকতে হবে, তবেই আমরা দূষণটাকে নিয়ন্ত্রণ করতে পারবো। তো আজকে বায়ু দূষণ মোটামুটি আমি যা বললাম
মেন জায়গাগুলো আমি বলে গেছি, আমি খুব বিস্তারিত বলিনি। তো সেগুলো তোমরা বই থেকে পেয়ে যাবে, আর যেগুলো বললাম না সেগুলোও তোমরা বই থেকে পেয়ে যাবে। তো সেগুলো তোমরা বই থেকে দেখে নিও। তো আশা করি কারো কোনো সমস্যা হবে না বা বুঝতে কোনো অসুবিধা হবে না। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। দ্যাটস অল ফর দ্য ডে। হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ।